পাবলিক পরীক্ষায় পরিবর্তনের হাওয়া। এসএসসি এইচএসসি সব বোর্ডের প্রশ্ন হবে অভিন্ন, জুলাই থেকে কার্যকর। প্রথম শ্রেণীর ভর্তিতে থাকবে না লটারি। নিরাপত্তায় কড়াকড়ি যেন সরকার প্রধানকে মানুষ থেকে দূরে ঠেলে না দেয়, এসএসএফকে প্রধানমন্ত্রী। দেশপ্রেমে উজ্জীবিত হয়ে কাজ করার নির্দেশ। রিজার্ভ চুরিকাণ্ডের সাবেক গভর্নর আতিউর সহ দেশি বিদেশি ৬৪ ব্যক্তি প্রতিষ্ঠানের সম্পৃক্ততা, চার্জশিটের খসড়া প্রস্তুত সিআইডির। কেন্দ্রীয় ব্যাংকের স্বস্তি। যুদ্ধবন্ধে ১৪ শর্তে ইরান যুক্তরাষ্ট্র ঐতিহাসিক সমঝোতা চুক্তি সই। শিগগিরই খুঁজছে হরমুজ প্রণালী। ইরানের বন্দরগুলো থেকে নৌ অবরোধ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। এবং অনুশীলনে ফিরলেও হাইতি পরীক্ষায় নেইমারকে পাচ্ছে না ব্রাজিল। স্কটল্যান্ড ম্যাচের আগে কোনো ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত সিবিএফ-এর। একাদশে আসছে একাধিক পরিবর্তন। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি সাবরিনা মজুমদার। দেশের সব শিক্ষা বোর্ডে এখন থেকে পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে অভিন্ন প্রশ্নপত্রে। একথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, এর মাধ্যমে বোর্ডগুলোর প্রতিযোগিতা কমে আসবে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এহসানুল হক মিলন আরও জানান, প্রথম শ্রেণীতে লটারি নয়, ভর্তি হতে দিতে হবে পরীক্ষা। তবে এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে প্রতি বছর অনুষ্ঠিত হয় পাবলিক পরীক্ষা। এতে আলাদা প্রশ্নপত্রের পাশাপাশি প্রতিটি বোর্ডে থাকে একাধিক প্রশ্নের সেট। ভালো ফল করার জন্য রীতিমতো প্রতিযোগিতার দৌড়ে নামে বোর্ডগুলো। ভিন্ন ভিন্ন প্রশ্নের বদলে এখন থেকে সব বোর্ডের পাবলিক পরীক্ষায় অভিন্ন প্রশ্ন পদ্ধতির দিকে যাচ্ছে সরকার। সেই সিদ্ধান্ত জানালেন খোদ শিক্ষামন্ত্রী। সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, এখন থেকে সব পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। এতে করে বোর্ডগুলোর মধ্যে অযৌক্তিক প্রতিযোগিতা কমবে বলেও মন্তব্য করেন তিনি। এক এক বোর্ডের সাথে এক এক বোর্ডের প্রতিযোগিতা থাকে। এক বাংলাদেশে পরীক্ষা দেবে এসএসসি এবং এইচএসসি, ভিন্ন প্রশ্ন তো হতে পারে না। অভিন্ন প্রশ্ন আমরা তো সেই স্ব উপজেলায় পাঠিয়ে দিয়েছি, সেটা তো আমাদের কোশ্চেন ব্যাংকে চলে যায়। সারা বাংলাদেশে আমরা একক প্রশ্নে এবার পরীক্ষার ব্যবস্থা করেছি। এদিকে সরকারি বেসরকারি স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে লটারির পরিবর্তে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা কার্যকর হবে ২০২৮ শিক্ষাবর্ষ থেকে। এ নিয়ে অভিভাবকরা উদ্বিগ্ন হলেও মন্ত্রীর আশ্বাস, পরীক্ষা নিয়ে ভীতির কিছু নেই। ক্লাস 1-এর ব্যাপারে আমরা বলেছি ভর্তি পরীক্ষা একটি নামমাত্র ভর্তি পরীক্ষা নেব। ক্যাশমেন্ট এরিয়া প্লাস পরীক্ষা দুইটাকে সমন্বয় সাধন করে করব। এমন কোনো পরীক্ষা আমরা দিব না যে নিউরো সায়েন্স বানানোর জন্য আমরা ক্লাস 1-এর ছেলে মেয়েদের পরীক্ষা দিচ্ছি। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ তৈরিতে শিক্ষা কারিকুলাম পরিবর্তন করা হচ্ছে। আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণীতে ক্রীড়া ও সংস্কৃতি নামে যুক্ত হবে দুটি নতুন বিষয়। তাদেরকে যেন দক্ষ, যোগ্য এবং কর্মক্ষম হিসেবে গড়ে তুলতে পারি, তার জন্য আমরা আমাদের এডুকেশন কারিকুলামকে ঢেলে সাজাচ্ছি। ক্লাস 6 থেকে আমরা আরো দুটো নতুন সাবজেক্ট শুরু করতে চাইছি। পুঁথিগত শিক্ষাকে পেরিয়ে একসাথে আমাদের শিক্ষার্থীরা আনন্দমুখর পরিবেশে বিদ্যা অর্জন করবে। আগামী ২০ জুন রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। জাতীয় পর্যায়ের এই আয়োজন প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা একটি উদ্যোগ নিচ্ছি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানালেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। তবে ইতিবাচক বললেও সিদ্ধান্তে তাড়াহুড়োর সমালোচনা করেছেন শিক্ষাবিদরা। এদিকে প্রথম শ্রেণীতে স্কুলে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে অবৈজ্ঞানিক বলছেন শিক্ষাবিদ। ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ২রা জুলাই। শিক্ষার্থীরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। এরই মধ্যে এলো নতুন সিদ্ধান্ত। এবার সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তকে অনেক শিক্ষার্থী ও অভিভাবকরা সাধুবাদ জানালেও অনেকেই আবার জানিয়েছেন শঙ্কার কথা। কোশ্চেন অনেক বেশি ইজি হতো, কোনো বোর্ডের কোশ্চেন অনেক বেশি হার্ড হতো, যে স্টুডেন্টদের ভিতরে ঝামেলা হতো। এখন এটা হবে না, তবে সব বোর্ডে একই কোশ্চেন করলে প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যদিও সব বোর্ডে একই প্রশ্ন হয়, যদি আমরা প্রশ্নগুলো সলিউশন করতে যাই তাহলে হয়তো আমাদের মেধা বা নলেজে অনেক ক্যাচ করতে পারবো
এবং সেগুলো আমরা সহজ পদ্ধতিতে লিখতে পারবো। কোনো বোর্ডে প্রশ্ন বেশি কঠিন হয়, কোনো বোর্ডে বেশি সহজ হয়। তো যেই বোর্ডে প্রশ্ন সহজ হয় ওই বোর্ডে স্টুডেন্টরা প্লাস বেশি পাচ্ছে, যে বোর্ডে প্রশ্ন কঠিন হচ্ছে ওই বোর্ডের বাচ্চারা পিছিয়ে যাচ্ছে। ওই দিক দিয়ে আমার মনে হয় এটা মোটামুটি অভিন্ন প্রশ্নটা ভালো হয়। মেধার মূল্যায়ন যদি বলতে চাই, অবশ্যই অভিন্ন হলে সবচেয়ে উপযুক্ত। আর যদি বলা হয় যে প্রশাসনিকভাবে এটাকে নিয়ন্ত্রণের ব্যবস্থা, সেক্ষেত্রে একটু ব্যতিক্রম হতে পারে। 2 সপ্তাহেরও কম সময় পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। কেন্দ্রীয়ভাবে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে ইতিবাচক উল্লেখ করে স্বচ্ছ ব্যবস্থাপনায় জোর দেওয়ার পরামর্শ শিক্ষাবিদের। সারা বাংলাদেশের জন্য একটা প্রশ্নপত্রের পরীক্ষা নেওয়া যায়, সেটা উত্তম এবং সেটা ইতিবাচক। কারণ হলো আমাদের সকল শিক্ষার্থী তখন লার্নিং আউটকাম একই মাত্রায় অর্জন করবার যে প্রচেষ্টা আমাদের থাকবে, সারা বাংলাদেশের সকল শিক্ষক সকল প্রতিষ্ঠান সেদিকে ঝুঁকে যাবে। কিন্তু এইবারের জন্য এটা আমি মনে করি যে খুব চটজলদি হয়ে গেল। তবে সরকারি ও বেসরকারি স্কুলের প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে অবৈজ্ঞানিক বলছেন শিক্ষাবিদ। তার মতে এর ফলে কোচিং সেন্টারের মালিকরা উৎসাহিত হবে। প্রাথমিক পর্যায়ে বা মাধ্যমিক পর্যায়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত কোনোভাবে সায়েন্টিফিক না। এটা অবশ্যই আমাদের অভিভাবকদের উপর এক ধরনের মানসিক চাপ ক্রিয়েট করবে, আমাদের শিক্ষার্থীদের উপরেও চাপ ক্রিয়েট করবে। এবং সবচেয়ে বড় যে অসুবিধাটা সেগুলো কোচিং সেন্টারের বিপক্ষেই কিন্তু আমাদের বর্তমান প্রশাসন বা বর্তমান শিক্ষা নীতি নির্ধারকেরা। সুতরাং সেখানে কিন্তু আবার আমরা এই কোচিং সেন্টারকেই কিন্তু আমরা উৎসাহিত করব। লটারি কিংবা পরীক্ষা 2 পদ্ধতি বাদ দিয়ে ক্যাচমেন্ট এরিয়া ভিত্তিতে প্রথম শ্রেণীতে ভর্তি পদ্ধতি চালুর পরামর্শ শিক্ষাবিদের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। জনসভা এবং রাষ্ট্রীয় কর্মসূচিতে সরকার প্রধানের নিরাপত্তা ও নাগরিক জীবনের স্বাচ্ছন্দ্যে ভারসাম্য রক্ষায় এসএসএফকে কৌশলী হতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, নিরাপত্তার কড়াকড়ি যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর 40তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তারেক রহমান। বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় এসএসএফকে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সার্বক্ষণিক প্রস্তুত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আর্থসামাজিক অবস্থা, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের যুগে সর্বাধুনিক প্রযুক্তিতে পিছিয়ে থাকার সুযোগ নেই। দেশপ্রেমে উজ্জীবিত হয়ে এসএসএফ এর সদস্যদের কাজ করার নির্দেশ দেন সরকার প্রধান। বর্তমানে আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা, ব্যবস্থা, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এইসব চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক ও যুগ উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। একদিকে সরকার প্রধানের নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা, অপরদিকে নাগরিকদের জীবনের স্বাচ্ছন্দ্য নিশ্চিত রাখা। এই দুটোর মধ্যে ভারসাম্য রক্ষা করেই এসএসএফকে তাদের নিরাপত্তা কৌশল প্রণয়ন করতে হয়। নিরাপত্তার ঘেরাটোপে যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়া হয়, এই সফিস্টিকেটেড বাহিনীর হিসাবে সেদিকেও বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সরকারের নীতি নির্ধারকরা। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর মতে, দেশটিতে বাংলাদেশি শ্রমিক পাঠানোর অনিশ্চয়তার জট খুলতে পারে শীর্ষ নেতাদের বৈঠকে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, ভারত চীনের মতো শক্তিধর দেশের প্রতিযোগিতার বিপরীতে মালয়েশিয়া সফর বিএনপি সরকারের কূটনীতিক ভারসাম্যের বার্তা। শাতিলা শারমিনের রিপোর্ট। মধ্যপ্রাচ্য যুদ্ধের সংকট, আঞ্চলিক অস্থিরতা, নতুন ভিসার বিধিনিষেধে টালমাটাল বৈশ্বিক শ্রমবাজার, এর প্রভাব পড়ছে বাংলাদেশও। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েত সহ কয়েকটি গুরুত্বপূর্ণ শ্রমবাজারে নতুন কর্মী নিয়োগ আগের তুলনায় কমেছে। এমন বাস্তবতায় প্রাধান্য পাচ্ছে বিকল্প ও স্থিতিশীল শ্রমবাজার খোঁজার বিষয়। মধ্যপ্রাচ্যের পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক কর্মসংস্থানের গন্তব্য মালয়েশিয়া। দেশটিতে বর্তমানে কয়েক লাখ বাংলাদেশি কর্মী বিভিন্ন খাতে কর্মরত। দেশটি থেকে আসা রেমিটেন্স গুরুত্বপূর্ণ অবদান রাখছে অর্থনীতিতে। বৈদেশিক কর্মসংস্থানের সংকটময় পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম দ্বিপাক্ষিক সফরে মালয়েশিয়া যাচ্ছেন। নীতি নির্ধারকদের মতে, দুই দেশের কূটনৈতিক ও রাজনৈতিক বোঝাপড়া বাড়াতে এ সফর তাৎপর্যপূর্ণ। মালয়েশিয়া যেটা অনেকদিন ধরে বন্ধ আছে এবং এখানে নানান ধরনের একটা জটিলতাও সৃষ্টি হয়েছে, সেটা হয়তো সর্বোচ্চ লেভেল থেকে একটা সাপোর্ট দিলে একটা ইতিবাচকভাবে
তার প্রভাবে হয়তো কিছুটা সমাধান হতে পারে এবং আমরা আশাবাদী। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলছেন, দেশটিতে অবৈধ বাংলাদেশিদের বৈধ করার বিষয়ে এ সফরে অনুরোধ থাকতে পারে। আর শ্রমিক পাঠাতে দুর্নীতি রোধেও দেশটির সঙ্গে নীতিগত আলোচনার আশা করা হচ্ছে। আমাদের মাইগ্রেশন কস্টটা একেবারে কমানো, যাতে এখানে যে বিগত দিনে যেই অভিযোগটা ছিল মানি লন্ডারিং, করাপশন এবং মানুষকে জিম্মি করে টাকা আদায়, এই বিষয়টা যেন এবার না হয়। এ সফর শুধু শ্রম বাজারেই সীমাবদ্ধ নয়, বরং ভারত ও চীনের বিতর্ক এড়াতে কূটনৈতিক সম্পর্কে ভারসাম্যের বার্তা দিতেই তারেক রহমানের কুয়ালালামপুর যাত্রা বলে মনে করেন এই আন্তর্জাতিক বিশ্লেষক। মালয়েশিয়াটা হলো একটা কি বলা হয় ভিজিট, যেটা ওই যেই তর্কটা হয় বা যেটা নিয়ে আলোচনা হয় যে দিল্লি আগে গেল না বেজিং আগে গেল, সেটা একটু ডাইলিউট হলো যে না উনি তো প্রথম মালয়েশিয়াতে গেছে। অর্থনীতি, শ্রমবাজার ও আঞ্চলিক কূটনীতির সমীকরণে মালয়েশিয়া সফর তাই শুধু দ্বিপাক্ষিক আনুষ্ঠানিকতা নয়, বরং বাংলাদেশের নতুন কূটনৈতিক ও অর্থনৈতিক অগ্রাধিকারেরও প্রতিফলন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের সব পক্ষকে সঙ্গে নিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের কর্মশালায় তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার। প্রথমবার গণমাধ্যম সংশ্লিষ্ট সব পক্ষকে এক প্ল্যাটফর্মে আনা সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি জানান, সরকার এখানে সমন্বয়কারীর ভূমিকা পালন করবে। এই উদ্যোগের মাধ্যমে ভবিষ্যৎ সংস্কারের পথরেখা তৈরি করা সম্ভব হবে। এরপরে আমাদের কভারেজ থাকবে না, এরপরে আমরা আমাদের এই সরকার নির্বাচনে যাওয়ার আগেই জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা এই রাষ্ট্রকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য, একটা কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করার জন্য যে সমস্ত জায়গাতে মেরামত করা দরকার সকলকে সাথে নিয়ে সেই সব জায়গাতে আমরা মেরামত করব। এবং সেই এরিয়াগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ এরিয়া হচ্ছে গণমাধ্যম। এবং সেক্ষেত্রে আমরা বলে রেখেছি যে আমরা গণমাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করব এবং সেই লক্ষ্যে আপনাদের সকলকে সাথে নিয়ে আমরা পথ চলব। আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না বলে সাফ জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৃহস্পতিবার সকালে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের আন্ত ও বহির্বিভাগের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। দলটির প্রতিষ্ঠা বার্ষিকীতে নেতাকর্মীরা যেন মাঠে নামতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী। বিএনপি, জামাত, জুলাই যোদ্ধা সহ এনসিপি সহ যে সমস্ত রাজনৈতিক দল আমরা আন্দোলন, লড়াই, সংগ্রাম করে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছি, প্রশাসনের দৃষ্টি অন্যদিকে নিয়ে গিয়ে এই 23শে জুন আওয়ামী লীগ যাতে মাঠে নামার চেষ্টা না করে এটা খেয়াল রাখতে হবে। দেশের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারির রিজার্ভ চুরির ঘটনায় 10 বছরের বেশি সময় তদন্তের পর খসড়া অভিযোগপত্র প্রস্তুত করেছে সিআইডি। এতে সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ দেশি বিদেশি 64 ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি। এর মধ্যে ফিলিপিন্স, ভারত ও শ্রীলঙ্কা ও চীনের ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা মিলেছে। তদন্ত কর্মকর্তা জানান, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পরামর্শ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। 2016 সালের ফেব্রুয়ারিতে দেশের কেন্দ্রীয় ব্যাংকের ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারির ঘটনা ঘটে। হ্যাকিংয়ের মাধ্যমে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে প্রায় $1 বিলিয়ন সরিয়ে নেওয়ার চেষ্টা হয়। যদিও অধিকাংশ লেনদেন আটকে দেওয়া সম্ভব হয়, তবুও $101 মিলিয়ন সরিয়ে নিতে সক্ষম হয় আন্তর্জাতিক হ্যাকার চক্র। চুরি যাওয়া $81 মিলিয়ন স্থানান্তর করা হয় ফিলিপিন্সের আরসিবিসি ব্যাংকে থাকা 4টি অ্যাকাউন্টে। এছাড়া বাকি $20 মিলিয়ন পাঠানো হয় শ্রীলঙ্কার একটি ব্যাংকে। তবে হ্যাকারদের বানান ভুলের কারণে শ্রীলঙ্কায় $20 মিলিয়ন স্থানান্তরের প্রচেষ্টা ব্যর্থ হয়। পরে বাংলাদেশ ব্যাংক ফিলিপিন্স থেকে প্রায় $15 মিলিয়ন পুনরুদ্ধার করতে সক্ষম হয়। চাঞ্চল্যকর এই আর্থিক কেলেঙ্কারির ঘটনায় বড় প্রশ্নের মুখে পড়ে দেশের ব্যাংকিং খাতের সাইবার নিরাপত্তা। ঘটনার পর দায়িত্ব ছাড়েন তৎকালীন গভর্নর ডক্টর আতিউর রহমান।
এক দশকের বেশি সময় ধরে তদন্তের পর খসড়া অভিযোগপত্র প্রস্তুত করেছে সিআইডি। এতে তৎকালীন গভর্নর সহ দেশি বিদেশি 64 ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি। অভিযোগপত্রে সাবেক ডেপুটি গভর্নর আবুল কাশেম, সাবেক নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা ও মেজবাউল হক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান, সাবেক মহাব্যবস্থাপক AFM আসাদুজ্জামান এবং উপপরিচালক জুবায়ের বিন হুদার নাম রয়েছে। এছাড়া অভিযুক্তের তালিকায় বাংলাদেশ ব্যাংকের তৎকালীন আইটি উপদেষ্টা ভারতের রাকেশ আস্থানা সহ ফিলিপিন্স, শ্রীলঙ্কা ও চীনের ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামও এসেছে। অভিযোগপত্রটি যাচাই বাছাই করছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। আইনি পরামর্শ পেলে নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। বিশ্বের যে কোনো প্রান্তে বাংলাদেশের কোনো নাগরিক যদি কোনো অপরাধে সংশ্লিষ্ট হয় তারও বিচার করার বিধান কিন্তু এই সিআরপিসিতে আছে। আবার ধরেন বাংলাদেশের বাহিরের কোনো নাগরিক বাংলাদেশের কোনো ঘটনা নিয়ে কোনো অপরাধ সংশ্লিষ্টতায় থাকে তারও বিচার কিন্তু বাংলাদেশের মাটিতে করা সম্ভব। রিজার্ভ চুরির ঘটনায় 10 বছর পর অভিযোগপত্রে স্বস্তি। দ্রুত ও ন্যায়সঙ্গত বিচারের মাধ্যমে দেশেরও আর্থিকভাবে ক্ষতি অনেকটাই পূরণ হবে বলে আশা বাংলাদেশ ব্যাংকের। যে বাংলাদেশ ব্যাংকের 10 জন কর্মকর্তার নাম এখানে এসেছে ড্রাফট রিপোর্টে। এখন চূড়ান্ত রিপোর্টে কি আসে দেখা যাক, এবং তারপর যখন বিচার কার্য চলার পর চূড়ান্ত যে রায় আসবে তার মাধ্যমে বাংলাদেশ ব্যাংক অবশ্যই একটা স্বস্তির জায়গায় আসবে। বাংলাদেশ ব্যাংক আশা করে দ্রুত সঠিক ন্যায়সঙ্গত বিচার কার্য সম্পন্ন হবে এবং এর মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি এবং প্রাতিষ্ঠানিক যে ক্ষতি হয়েছে তা অনেকটাই পুষিয়ে আনা সম্ভব হবে। এই ঘটনায় 2016 সালে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন উপপরিচালক জুবায়ের বিন হুদা মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বাস, মেট্রো, মনোরেলের সমন্বিত উদ্যোগে সড়কে শৃঙ্খলা ফেরাতে চায় সরকার। 2 বছরের মধ্যে রাজধানীর 4টি বাস টার্মিনাল সরিয়ে নেওয়া হবে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এ কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী রবিউল ইসলাম। তিনি জানান, পদ্মা রেল সেতুর পিলারের পাশ থেকে অতিরিক্ত মাটি সরিয়ে নেওয়ার নকশারি অংশ, এতে মূল স্থাপনা ঝুঁকিতে পড়বে না। মাটি কোথাও বিক্রি করা হয়নি বলেও জানান মন্ত্রী। পদ্মা রেল সেতুর নিচে পিলারের পাশ থেকে মাটি কাটার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। বৃহস্পতিবার সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ সদস্যদের সঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর মত বিনিময়ে উঠে আসে সেই প্রসঙ্গ। মাটি কেটে বিক্রি করার অভিযোগ নিয়ে প্রশ্নের জবাবে সড়ক মন্ত্রী বলেন, অতিরিক্ত এই মাটি সরানোর বিষয়টি সেতুর অবকাঠামো তৈরিরই একটি অংশ। মাটি সরিয়ে নিলেও এটি রেল সেতুর জন্য ঝুঁকিপূর্ণ নয় বলেও মন্তব্য করেন তিনি। এই মাটি সরানো ব্রিজ বানানোর কনস্ট্রাকশনেরই অংশ, যদিও দেরি হওয়ার ফলে এখন সেটাকে মনে হচ্ছে মূল স্থাপনা জন্য ঝুঁকি হয়ে নিশ্চয়ই কোনো ব্যক্তির সাথে মাটি সরানো হচ্ছে। এটা হলো আসল জায়গা। 2 বছরের মধ্যে রাজধানীর 4টি বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার পাশাপাশি শিগগিরই রাজধানীর বিভিন্ন স্থানে থাকা বাস কাউন্টার সরিয়ে পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার কথা জানান তিনি। তুলে ধরেন, বাস, মেট্রো, মনোরেলের সমন্বিত উদ্যোগে সড়কে শৃঙ্খলা ফেরানোর পরিকল্পনা। বাস স্ট্যান্ডগুলি 2 থেকে 2.5 বছরের মধ্যে, গাবতলীটা হিমায়তপুর, আপনার মহাখালীটা হচ্ছে উত্তরা আব্দুল্লাহ, কাছাকাছি ওখানে 50 বিঘা জায়গা অ্যাকোয়ার করতে চলেছি আমরা ইতিমধ্যে। তার আগ পর্যন্ত ডিপোটা হবে 300 ফিটে। কাজপুরেরটা চলে যাবে, কাজপুরে চলে যাবে সায়দাবাদেরটা, ফুলবাড়ি একটা চলে যাবে কিরানীগঞ্জে, অর্থাৎ এভাবে শিফট হচ্ছে। শিগগিরই মিটার গেজ লোকোমোটিভ ও কোচ আসছে জানিয়ে মন্ত্রী আরও বলেন, ঢাকার পার্শ্ববর্তী জেলার সঙ্গে কমিউটার ট্রেন সহ বিভিন্ন রুটে ট্রেন সার্ভিস বাড়াবে সরকার। বাস মালিক সমিতিরা বলেছে তারা ওই পরিবেশ পেলে, জায়গা পেলে তারা নিজেরাই ওখানে অবকাঠামো করে নেবে বাস স্ট্যান্ড। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। 1 বছরের ব্যবধানে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ প্রায় 41% বেড়েছে। সুইস ন্যাশনাল ব্যাংকের বার্ষিক প্রতিবেদন বলছে 2025 সাল শেষে এই জমার পরিমাণ দাঁড়িয়েছে 83 কোটি 42 লাখ সুইস ফ্রা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 12,678 কোটি টাকা। 2021 সালের পর এটি সুইস ব্যাংকে বাংলাদেশিদের সর্বোচ্চ পরিমাণ অর্থ জমার রেকর্ড। ওই বছর সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ ছিল 87 কোটি 11 লাখ সুইস ফ্রা। 2024 সালে জমা অর্থের পরিমাণ ছিল 58 কোটি 95 লাখ সুইস ফ্রা। তবে সুইস ব্যাংকে জমা অর্থ হওয়া সব অর্থই পাচার করা নয়। এর মধ্যে ব্যক্তি ও প্রতিষ্ঠানের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের বৈধ আমানত এবং প্রবাসী বাংলাদেশিদেরও অর্থ রয়েছে।
5 দিন ধরে কুড়িগ্রাম সীমান্তের শূন্য রেখায় অবস্থান করা 2 শিশু ও তাদের বাবা মাকে দেখা যায়নি, তবে এখনও রয়েছেন 5 জন। এদিকে চাঁপাইনবাবগঞ্জের প্রায় 54 কিলোমিটার কাঁটাতারের বেড়াবিহীন সীমান্তে নদীপথে পুশিনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বিএসএফ। থামছেই না ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিন চেষ্টা। কুড়িগ্রামের রৌমারীর শূন্যরেখায় কাটছে মানবেতর জীবন। বৃহস্পতিবার গয়টাপাড়া সীমান্তে শূন্যরেখায় অবস্থান করা 2 শিশু ও তাদের বাবা মাকে দেখা যায়নি, তবে এখনও রয়েছেন 2 যুবক। পাশের বন্ধুরচর সীমান্তে পুশিন চেষ্টার শিকার আরও 3 যুবক, তাদের অবস্থানও এখন শূন্যরেখায়। এদিকে বাংলাদেশে ভারতীয় বাহিনীর ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিতে কঠোর অবস্থানে বিজিবি। তাদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয়রাও। 2 জন যা আছে এখানে, সে 2 জনের অবস্থা খুবই খারাপ। কষ্ট, দুর্দশা, ঝড় বৃষ্টির মধ্যে বজ্রপাত হইতেছে, তার মধ্যে তারা এইভাবে কষ্ট করে আছে। তাদের যে কোনো একটা হিতহিত করা দরকার। চাঁপাইনবাবগঞ্জের প্রায় 54 কিলোমিটার কাঁটাতারের বেড়াবিহীন সীমান্তে নদী পথে পুশিনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বিএসএফ। বুধবার রাতেও বিভীষণ সীমান্তে কয়েকজন নারী পুরুষকে জড়ো করলে স্থানীয় বাসিন্দা ও বিজিবির বাধায় ফিরিয়ে নেওয়া হয়। জেলায় প্রায় 184 কিলোমিটার সীমান্তে তৎপরতা বাড়ানোর কথা জানিয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী। সীমান্ত এলাকায় যদি কোনো অপরিচিত নাগরিককে দেখেন তাহলে বিজিবি ক্যাম্পে খবর দিবেন, না হলে আটক করবেন। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। হাম ও উপসর্গ নিয়ে একদিনে প্রাণ গেল আরও 5 শিশুর। নতুন রোগী 1148 জন। এ নিয়ে গত 3 মাসে আক্রান্ত 1 লাখ ছাড়ালো। টিকাদান কর্মসূচির ফলে হামে আক্রান্তের হার আগের তুলনায় কমেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সুস্থ হওয়ার পরও শিশুদের বাড়তি খেয়াল রাখার পরামর্শ তাদের। তবে সন্তানের জ্বর, র্যাশ দেখে উদ্বিগ্ন অভিভাবকরা। খুলনায় পুলিশ দম্পতির বাসায় গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে সোনাডাঙ্গা থানায় কর্মরত এএসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী এএসআই পপি মিত্রকে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। এদিকে নির্যাতনের শিকার কিশোরী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। স্কুল ছাত্রাবাসে 8ম শ্রেণীর ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এখন উত্তপ্ত লক্ষ্মীপুরের রামগঞ্জ। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ফোন চুরির অপবাদ দিয়ে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়। পরিবার থেকে লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ইরান ঐতিহাসিক চুক্তি হয়েছে। সই করেছেন 2 প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মাসুদ পেজেশকিয়ান। শিগগিরই খুলছে হরমুজ প্রণালী। চুক্তির 14 শর্তের অন্যতম, পারমাণবিক অস্ত্র তৈরি করবে না ইরান আর তেহরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ইরানের বন্দরগুলো থেকে মার্কিন অবরোধ তুলে নেওয়া হয়েছে। এদিকে ওয়াশিংটনের বিরুদ্ধে যুদ্ধে নিজেদের বিজয় ঘোষণা করেছে তেহরান। দীর্ঘ দিন দরবারের পর অবশেষে ইরান যুদ্ধ বন্ধে ঐতিহাসিক চুক্তি সম্পন্ন হয়েছে। বুধবার ফ্রান্সের ভার্সাইয়ে সমঝোতা স্মারকে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি মোটেও সহজ ছিল না বলে দাবি করেন তিনি। চুক্তির 14 শর্তের অন্যতম হলো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না ইরান। অন্যদিকে তেহরানের উপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ওয়াশিংটন। ইরানের সঙ্গে এই ঐতিহাসিক চুক্তির পরও পারস্য উপসাগর অঞ্চল থেকে এখনই সেনা সরাচ্ছে না যুক্তরাষ্ট্র। প্যারিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প জানান, চুক্তি হলো মার্কিন বাহিনী আরও কিছুদিন ওই অঞ্চলে অবস্থান করবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারকে সইয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরানও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভিকে জানান, ইরানের পক্ষ থেকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই চুক্তিতে সই করেছেন। চুক্তি সই হলেও ওয়াশিংটনের প্রতি তীব্র অনাস্থা প্রকাশ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। যুদ্ধে ইরানের বিজয় ঘোষণা করে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে তিনি জানান, এই শান্তি চুক্তি হলেও যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা যায় না। শত্রুপক্ষ যুক্তির ভাষা না বুঝলে তেহরান আবারও শক্তির ভাষায় জবাব দেবে বলেও হুঁশিয়ার করেন তিনি। শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই হওয়ার কথা ছিল, তবে একদিন আগেই তা হয়। দেশ দুটিকে অভিনন্দন জানিয়েছেন মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বলেন, শিগগিরই হরমুজ খুলে দেবে ইরান, প্রণালী থেকে নৌ অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র। রাহানুল রানা, সময় সংবাদ। ইরান যুক্তরাষ্ট্রের
14 দফা সমঝোতা স্মারকে যুদ্ধ বন্ধের পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু উঠে এসেছে। ইরান পুনর্গঠনে $300 বিলিয়ন তহবিল গঠনের প্রতিশ্রুতি যেমন আছে, ঠিক তেমনি অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ না করার বিষয়টিও আছে। গুরুত্বপূর্ণ অনেক ইস্যুর সমাধান না আসলেও বিশ্লেষকরা বলছেন এই চুক্তির মাধ্যমে লাভবান হয়েছে ইরানি। ইরানের সঙ্গে হওয়া যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত সমঝোতা স্মারকের 14 দফায় কি আছে তা নিয়ে কৌতূহলের শেষ নেই। তাছাড়া শেষ পর্যন্ত কে বেশি লাভবান হচ্ছে, তেহরান নাকি ওয়াশিংটন, তা নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন। সমঝোতা স্মারকের প্রথম দফায় রয়েছে অবিলম্বে ও স্থায়ীভাবে লেবানন সহ সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধের বিষয়টি। এখন থেকে যুক্তরাষ্ট্র, ইরান এবং চলমান যুদ্ধে তাদের মিত্ররা একে অপরের বিরুদ্ধে কোনো যুদ্ধ বা সামরিক অভিযান চালাবে না। যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান জানানোর পাশাপাশি অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকবে। সমঝোতা স্মারক সইয়ের পর যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে নেয়ার পাশাপাশি ইরানের বিরুদ্ধে থাকা যে কোনো বাধা দূর করবে। অন্যদিকে ইরান বিনা মাশুলে বাণিজ্যিক জাহাজ নিরাপদে চলাচলের ব্যবস্থা করবে। স্মারকের আরেকটি শর্ত হল যুক্তরাষ্ট্র আঞ্চলিক অংশীদারদের সঙ্গে নিয়ে অন্তত 30,000 কোটি মার্কিন ডলার ব্যয়ে ইরানের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি সুনির্দিষ্ট ও উভয় পক্ষের সম্মতিপূর্ণ পরিকল্পনা তৈরি করবে। চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের একতরফাভাবে দেয়া সব প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হবে। সমঝোতা স্মারকের গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ইরানের পরমাণু কর্মসূচি। তেহরান পারমাণবিক অস্ত্র সংগ্রহ বা তৈরি করবে না বলে জানিয়েছে। মজুত করা সমৃদ্ধ ইউরেনিয়ামের নিষ্পত্তির বিষয়ে দুদেশ একমত হয়েছে বলেও জানানো হয়েছে। চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত তেহরান ওয়াশিংটন বর্তমান পরিস্থিতি বজায় রাখতে সম্মত হয়েছে। MOU সই হওয়ার পরপরই মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য রফতানিতে ছাড় দেবে। সমঝোতা স্মারকের সফল বাস্তবায়ন এবং চূড়ান্ত চুক্তির ভবিষ্যৎ শর্তাবলী মানার বিষয়টি তদারকির জন্য একটি নির্বাহী ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সম্মত হয়েছে তেহরান ওয়াশিংটন। চূড়ান্ত চুক্তিটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বাধ্যতামূলক প্রস্তাবের মাধ্যমে অনুমোদন করা হবে। রাইসা জান্নাত, সময় সংবাদ। অনুশীলনে ফিরলেও ম্যাচে ফেরা হচ্ছে না নেইমার জুনিয়রের। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন CBF। মূলত ম্যাচ ফিটনেসের কারণে হাইতির বিপক্ষে ঝুঁকি নেবে না টিম ম্যানেজমেন্ট। যদিও সব ঠিকঠাক থাকলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দেখা যেতে পারে নেইমারকে। নেইমারের অনুশীলনে ফেরা দেখে আসলে একটা নতুন করে স্বপ্ন সঞ্চার হয় ব্রাজিল সমর্থকদের মনে। সবাই আশা করেছিলেন নেইমার যেহেতু অনুশীলনে ফিরেছেন, তিনি হয়তো ব্রাজিলের পরের যে ম্যাচ রয়েছে হাইতির বিপক্ষে ম্যাচে মাঠেও নামেন। তবে ব্রাজিলের এবং মরক্কোর ম্যাচের আগে কিন্তু জানিয়েছিলাম নেইমার জুনিয়র হাইতির বিপক্ষে ম্যাচটাও মিস করবেন এবং সেটাই কিন্তু আসলে হতে যাচ্ছে। মরক্কোর বিপক্ষে ম্যাচে তিনি খেলেননি এবং তখনও কিন্তু তার রিহ্যাব চলছিল। গতকালকে তিনি অনুশীলন শুরু করেছেন এবং মাঠের অনুশীলন কিন্তু অন্তত 3-4 দিন না করলে ম্যাচ ফিট হয়ে ওঠে না। ব্রাজিলের কনফেডারেশন থেকেও কিন্তু আসলে সেটা নিশ্চিত করা হয়েছে। তিনি অনুশীলন শুরু করছেন, তার রিহ্যাব চলছে। তারা নিউ জার্সিতে রয়েছে যেখানে তাদের বেস ক্যাম্প, সেখানে কিন্তু তিনি থাকবেন। ফিলাডেলফিয়াতে যে ম্যাচটি হবে ব্রাজিল হাইতির, সেই ম্যাচে কিন্তু নেইমার ট্রাভেল করছেন না এবং খেলছেন না। তবে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে নেইমারকে দেখার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, কারণ নেইমার 17-18 2 দিন অনুশীলন করেছেন, এরপর 19, 20, 21, 22, 23 7 দিন কিন্তু সময় পাচ্ছেন পরবর্তী ম্যাচের আগে। সো সেই ম্যাচের হয়তো স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে নেইমারকে দেখা যেতেও পারে। তবে একটা বিষয় জানিয়ে রাখতে চাই, ব্রাজিল দল কিন্তু এখন খুব একটা ভালনারেবল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। প্রথম ম্যাচে তারা ড্র করায় গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার যে একটা সমীকরণ, সেখানে কিন্তু কিছুটা আসলে হোঁচট খেয়েছে তারা, কারণ মরক্কো যেভাবে খেলছে তারা স্কটল্যান্ড এবং হাইতির বিপক্ষে চাইবে বড় ব্যবধানে জয় তুলে নিতে। সেক্ষেত্রে ব্রাজিলেরও কিন্তু লক্ষ্য থাকবে হাইতির বিপক্ষে বড় জয় তুলে নেওয়ার। হাইতি কিন্তু র্যাঙ্কিং এ অনেক পিছিয়ে আছে। আমরা যেটা দেখেছি আর্জেন্টিনা আলজেরিয়া র্যাঙ্কিং এর 28 নম্বরে ছিল, বেশ দাপটের সঙ্গে খেলেছে। হাইতির বর্তমান র্যাঙ্কিং কিন্তু 85, তার মানে ব্যবধানটা স্পষ্ট। এই ওয়ার্ল্ড কাপে কিন্তু কোনো ছোট দল বলে কিছু নেই, যেটা এরই মধ্যে কিন্তু বেশ কিছু দল প্রমাণ করেছে, বড় বড় দলকে রুখে দিয়েছে। হাইতিও কিন্তু বিশ্বকাপে আসার আগে 2টো ম্যাচ খেলেছিল, একটি জিতেছে এবং একটি হেরেছে। বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ যেটা ছিল স্কটল্যান্ডের সাথে, সমানে সমান লড়াই করেছে, স্কটল্যান্ডের চেয়ে বেশি আক্রমণও করেছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 1-0 গোলে হেরে গেছে এবং এ কারণেই কোনো ঝুঁকি নিতে চাইবেন না কার্লো অ্যানচেলোত্তি। হাইতির বিপক্ষে ম্যাচ হলেও তিনি পূর্ণ শক্তির দল মাঠে নামাবেন এবং লক্ষ্য একটাই থাকবে, বড় ব্যবধানে জয় তুলে নিয়ে নকআউট পর্বের পথে এগিয়ে যাওয়া। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।
বাবার অসুস্থতায় মানসিকভাবে ভেঙে পড়েছেন লিওনেল মেসি। সারাদিন মন খারাপ করে হোটেল বন্দী হয়ে থাকেন LM10। এমন অবস্থায় তাকে নিয়ে দুশ্চিন্তায় পুরো আর্জেন্টিনা দল। অস্ট্রিয়া ম্যাচে মেসির পারফরমেন্সের প্রভাব পড়তে পারে বলে শঙ্কা অনেকের। তবে দ্বিতীয় ম্যাচের আগে আর্জেন্টিনা দলের জন্য স্বস্তির খবর, ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন লেফট ব্যাক নিকোলাস তালিয়াফিকো। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন SM ইকবাল। লিওনেল মেসির মন ভালো নেই। বিশ্বকাপের রেকর্ড বুকের পাতা উলট পালট করেও একটুও প্রশান্তি পাচ্ছেন না সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার। যতটুকু সংবাদ পেয়েছি, হোটেল রুমে অনেকটা বিমর্ষ সময় কাটছে তার। সেটা হচ্ছে তার বাবার জন্য। আমরা সবাই জানি লিওনেল মেসি আজকে যে অবস্থানে এসে দাঁড়িয়েছেন তার পুরো কৃতিত্ব তার বাবা হোর্হে মেসির। একেবারে নিউওয়েল ওল্ড বয়েজে জয়েন করার আগে যে স্থানীয় একটি ক্লাবে খেলতেন, বলা হয়ে থাকে সেই ক্লাবের কোচ ছিলেন লিওনেল মেসির বাবা। পরবর্তীতে বার্সেলোনার সঙ্গে চুক্তি এবং তার আগে লিওনেল মেসির যে হরমোনাল ট্রিটমেন্ট, দরিদ্র হওয়ার পরও লিওনেল মেসির বাবা তার পুত্রের চিকিৎসার জন্য কোনো কার্পণ্য করেননি। সেই বাবা যখন অসুস্থ, স্বাভাবিকভাবেই পুত্র হাসি খুশি থাকতে পারে না, সেটা খুবই স্বাভাবিক বিষয়। সেটাই হয়েছে লিওনেল মেসির বেলায়। কারণ লিওনেল মেসির বাবা গেল জানুয়ারি থেকে অসুস্থ, মাঝখানে তাকে হসপিটালাইজড করা হয়েছিল এবং এখন পর্যন্ত সেখান থেকে কোনো সুসংবাদ বা খুশির সংবাদ আসেনি। আর তাই সময়টা বেশ বিমর্ষ কাটছে লিওনেল মেসির। এটার একটা প্রভাব আসন্ন অস্ট্রিয়া ম্যাচের মধ্যে বা ম্যাচের বিপক্ষে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। কারণ বিশ্বকাপে খেলতে নামার আগে আমরা জানি ফুটবলারদের চনমনে থাকতে হয়, ফুরফুরে মেজাজে থাকতে হয়, জাগতিক দুনিয়ার সব প্রেশার, সব চাপ বাইরে রাখতে হয়। কিন্তু বাবার চিন্তা লিওনেল মেসি আসলে কোনোভাবেই এক পাশে রাখতে পারছেন না এবং সেটা প্রথম ম্যাচে যখন আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসি হ্যাট্রিক করলেন তখনও কিন্তু এটা বোঝা গেছে। এর পাশাপাশি আর্জেন্টিনা টিমের সুসংবাদ, অস্ট্রিয়া ম্যাচের আগে নিকোলাস তাগলিয়াফিকো অনুশীলনে ফিরেছেন, অর্থাৎ পুরো দমে তিনি অনুশীলন করছেন। ম্যাচ ফিটনেস পুরোপুরি ফিরে পান, তাহলে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে তাকেও ম্যাচ টাইম দেবেন লিওনেল স্ক্যালোনি বা টিম ম্যানেজমেন্ট, এমনই আভাস পাওয়া গেছে। মোটা দাগে এখন পর্যন্ত আমরা চলে এসেছি আর্জেন্টিনার যেই বিশ্বকাপের সেকেন্ড ম্যাচ ভেন্যু টেক্সাসের ডালাসে। এখানে আর্জেন্টিনা অস্ট্রিয়ার মুখোমুখি হবে, কিন্তু দল কিন্তু এখন অবস্থান করছে ক্যানসাসে। সেখানে রয়েছে তাদের বেস ক্যাম্প, সেখানেই প্রথম দিনটা তারা রিকভারি সেশনের মধ্যে ছিল। অস্ট্রিয়া ম্যাচের আগে পুরোপুরি প্রস্তুত হয়ে যেই ঘাটতিটুকু ছিল সেই ঘাটতিটুকু পূরণ হয়ে যাচ্ছে, কিন্তু শঙ্কার খবর শুধুমাত্র ওই একটাতেই থেকে যাচ্ছে। লিওনেল মেসি এখন চিরমাতীয় বা হচ্ছে তার যে তিন সন্তানের বাবা, পাশাপাশি তারও বাবা রয়েছে। সন্তানের প্রতি বা পিতার প্রতি সন্তানের যে কর্তব্য থাকে সেই কর্তব্যের বাইরে কিন্তু লিওনেল মেসি কোনোভাবে যেতে পারছেন না, তাই বাবার দুশ্চিন্তা তাকে গ্রাস করছে। টেক্সাসের ডালাস থেকে SM ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপে হতশ্রী পারফরমেন্সের পর এবার সমালোচনায় বিদ্ধ হচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফ্রেঞ্চ তারকা থিয়েরি ওরি তো সরাসরি স্বার্থপর বলে আখ্যায়িত করেছেন CR7-কে। বড় মঞ্চে শেষ 10 ম্যাচে গোলশূন্য পর্তুগিজ তারকা। কঙ্গো ম্যাচের পর অনেকটা তড়িঘড়ি করে মাঠ ছাড়েন রোনালদো। যেমন শুরুর প্রত্যাশা ছিল তেমন না হলেও সতীর্থদের আশাহত না হয়ে সামনের ম্যাচ নিয়ে ভাবার আহ্বান জানিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। মেসি, হাল্যান্ড আর এমবাপ্পের কীর্তি গড়ার দিনে একেবারে ম্লান ছিলেন এই মহাতারকা। গোল করলেই 6টি ভিন্ন বিশ্বকাপে গোল করা প্রথম ফুটবলার হওয়ার সুযোগ ছিল, কিন্তু তা তো হলোই না। উল্টো 2022 সালের বিশ্বকাপে ঘানার বিপক্ষে পেনাল্টিতে গোল করার পর বড় মঞ্চে অর্থাৎ বিশ্বকাপ ও ইউরো মিডিয়ে টানা 10 ম্যাচে স্কোর করতে না পারার লজ্জায় ডুবলেন CR7। ম্যাচের 68 মিনিটে ফ্রান্সিসকো কনসেকোয়ের কাটব্যাক বল যাচ্ছিল একেবারে ফাঁকা থাকা ব্রুনো ফার্নান্দেজের কাছে, কিন্তু বল ছেড়ে না দিয়ে নিজেই শট নেন রোনালদো। গোল না হওয়ায় সেই শটের কড়া সমালোচনা করেছেন অনেকেই। শুধু ভক্ত সমর্থকরাই নয়, ফক্স স্পোর্টসে বিশ্লেষণ করতে গিয়ে সাবেক ফরাসি তারকা থিয়েরি ওরি বলেন, রোনালদো যদি বল ছেড়ে দিতেন তাহলে ব্রুনোর জন্য সহজ গোলের সুযোগ তৈরি হতো। তার ভাষায় দলের গোল প্রয়োজন, ব্যক্তিগত গোলের রেকর্ড নয়। গোলটা করার দায়িত্ব দলের, তোমার একার নয়। পেছনে ব্রুনো ফার্নান্দেজের প্রতিক্রিয়াটা দেখেছেন? তিনি যেন বলছিলেন বলটা যেতে দাও, দৌড় দাও, জায়গা তৈরি করো, তাহলে আমি সহজেই ট্যাপ ইন করতে পারবো, কিন্তু সেটা হয়নি। রোনালদোর এমন নিষ্প্রভ পারফরম্যান্সের পরও তাকে মাঠ থেকে তুলে না নেয় পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন ফুটবল বিশ্লেষকেরা। সাবেক প্রিমিয়ার লিগ স্ট্রাইকার ক্রিস সাটন ধারাভাষ্যের সময় বলেন, মার্টিনেজ আসলে রোনালদোকে মাঠ থেকে তুলে নেয়ার সাহস পাননি।
রবার্তো মার্টিনেজের কিছু সিদ্ধান্ত আমি বুঝতে পারি না। ক্রিস্টিয়ানো রোনালদো ম্যাচে অনেকটাই বিচ্ছিন্ন ছিলেন। মার্টিনেজকে যথেষ্ট সাহসী হতে হবে এবং প্রকৃত অর্থে কোচের ভূমিকা পালন করতে হবে। তিনি যদি পর্তুগাল দলের কোচ হন তাহলে সে দায়িত্ব তাকেই নিতে হবে। এদিকে ম্যাচ শুরুর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক সতীর্থকে নিয়ে রসিকতা করে ইংল্যান্ড কিংবদন্তি রুনি বলেন, মেসি এমবাপ্পেকে দেখে নিজের সেরাটা দিতে মরিয়া হয়ে যাবে রোনালদো। কিন্তু ম্যাচ শেষে রুনিও স্বীকার করতে বাধ্য হন যে রোনালদোর এখন গোল করতে হলে সতীর্থদের থেকে আরও নিখুঁত সুযোগের প্রয়োজন। ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে একেবারে ম্লান মুখে স্টেডিয়াম থেকে বের হয়ে যান CR7। বিশ্বকাপে মাত্র সফর শুরু করেছে পর্তুগাল, আর প্রথম ম্যাচে এত সমালোচনার শিকার আল নাসর তারকা। যদিও ফ্যানদের প্রত্যাশা উজবেকিস্তান ও কলম্বিয়ার বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়াবেন রোনালদো। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। বিশ্বকাপে যে কোনো দলকে হারানোর সামর্থ্য রাখে জার্মানি, তবে কুরাসাওকে 7-1 গোলে হারালেও পা মাটিতেই রাখছেন থমাস মুলার। নিউ ইয়র্কে এই বিশ্বকাপ জয়ী তারকাকে দেয়া হয়েছে জার্মান ফুটবল অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ড। বিশ্বকাপে প্রথম ম্যাচে কুরাসাওকে 7-1 গোলে হারিয়ে উড়ন্ত সূচনার পর সামাজিক মাধ্যমে চাউর হয় হলুদ দেখলেই নাকি ক্ষেপে যায় জার্মানি, জ্বলে ওঠে আপন শক্তিতে। বিশ্বকাপে দুর্দান্ত শুরুর পরও জার্মানির পা মাটিতেই রাখার পরামর্শ দিলেন থমাস মুলার। 2014 সালে ব্রাজিলকে সেমিফাইনালে 7 গোল দেয়ার অন্যতম নায়ক থমাস মুলার। রিও ডি জেনেরিওর মারাকানা স্টেডিয়ামের ফাইনালে মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে চতুর্থ শিরোপা জয়েও রেখেছিলেন অবদান। সেই বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ গোল করেন জার্মান সুপারস্টার, জিতে নেন সিলভার বুট। তবে সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি রাশিয়া ও কাতার বিশ্বকাপে। 2024-এ ইউরোতে জার্মানির বিদায়ের দিনেই অবসরের ঘোষণা দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিশ্বকাপজয়ী এই তারকাকে সম্মানসূচক জার্মান ফুটবল অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ড দেওয়া হয়। তাকে কাছে পেয়েই উচ্ছ্বসিত হয় সমর্থকরা। এ সময় কথা বলেন জার্মানির ফুটবল ট্যাকটিক্স নিয়েও। এটা বিশ্বকাপ, এখানে কোনো টপ ফেভারিট নেই, এমনকি জার্মান গণমাধ্যম আমাদের ফেভারিট দাবি করবে না, যদিও এর সঙ্গত কারণ আছে। তবে আমরা আমাদের দলের দিকে তাকালে বিশ্বাস করি আমরা যে কোনো দলকে হারানোর সামর্থ্য রাখি। তবে জার্মানি বলেই প্রশ্ন আসে গ্রুপ পর্ব আতঙ্কের। 2014 এর চ্যাম্পিয়নরা পার হতে পারেনি 2018 ও 2022 বিশ্বকাপের গ্রুপ পর্বের গণ্ডি। এটা কোনো প্রশ্ন হতে পারে না। পরবর্তী খেলা নিয়ে জিজ্ঞেস করা যেতে পারে। আমরা ধাপে ধাপে খেলে ফাইনালে যেতে চাই। প্রতিটা বিশ্বকাপই ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে, এর অংশ হওয়াটাই অনেক। এমনকি আপনি এটা অনুভব করতে পারবেন ফুটবল অনেক ইতিবাচক পরিবর্তন এনেছে এবং অনেক ইভেন্টের সুযোগও তৈরি করেছে, আমাদের সবার মাঝে ভ্রাতৃত্ব তৈরি করছে। জার্মানিকে নকআউট পর্ব নিয়ে না ভেবে ম্যাচ বাই ম্যাচ খেলার পরামর্শ দেন থমাস মুলার। ইকুয়েডর ও আইভরি কোস্টের বিপক্ষে গ্রুপ পর্বের বাকি 2 ম্যাচ খেলবে ডি মানশাফটরা। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পাবলিক পরীক্ষায় পরিবর্তনের হাওয়া, এসএসসি এইচএসসি সব বোর্ডের প্রশ্ন হবে অভিন্ন, জুলাই থেকে কার্যকর। প্রথম শ্রেণীর ভর্তিতে থাকবে না লটারি। নিরাপত্তায় কড়াকড়ি যেন সরকার প্রধানকে মানুষ থেকে দূরে ঠেলে না দেয়, এসএসএফকে প্রধানমন্ত্রী। দেশপ্রেমে উজ্জীবিত হয়ে কাজ করার নির্দেশ। এবং যুদ্ধ বন্ধে 14 শর্তে ইরান যুক্তরাষ্ট্র ঐতিহাসিক সমঝোতা চুক্তি সই। শিগগিরই খুলছে হরমুজ প্রণালী। ইরানের বন্দরগুলো থেকে নৌ অবরোধ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র।